হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো আমরা যেটা এসএসসি এমটিএস এবং এসএসসি সমস্ত পরীক্ষার জন্য এসএসসি জিডি সিএইচএসএল সিজিএল সমস্ত পরীক্ষার জন্য যে জিকে ক্লাসগুলো করছিলাম, সেটা দুদিন অফ ছিল তোমাদের ক্লাস। আজ থেকে আবার শুরু হচ্ছে। আজ হচ্ছে 1 এপ্রিল। আজ থেকে তোমাদের ক্লাস আবার শুরু হচ্ছে। তো আজ আমরা যেটা করব, এসএসসি এমটিএস এর একটা প্রিভিয়াস ইয়ারের ক্লাস আবারও নিয়ে এলাম। এটা তোমাদের পরীক্ষা হয়েছিল 5/11/2021 সালে, ফার্স্ট শিফটে পরীক্ষাটা হয়েছিল। তো এই পরীক্ষায় আসা 25টা প্রশ্ন তোমাদের কাছে আজ আলোচনা করবো। তো অবশ্যই সঙ্গে থাকো, লাস্ট পর্যন্ত দেখবে, মন দিয়ে দেখবে। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আগামী কিছুদিনের মধ্যেই তোমাদের এসএসসি এমটিএস এর ভ্যাকেন্সি আসতে চলেছে। সেই এসএসসি এমটিএস পরীক্ষাকে লক্ষ্য রেখে এই ক্লাসগুলো করছি। তো তোমরা যদি এসএসসি এমটিএস এর প্রিপারেশন নিচ্ছ, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? আর আমরা তোমাদের জন্য একটা এসএসসি এমটিএস এর পেইড গ্রুপ করেছি। সেই গ্রুপটা হচ্ছে টেলিগ্রামে একটা প্রাইভেট গ্রুপ করা হয়েছে, যে গ্রুপের মাধ্যমে তোমাদের এসএসসি এমটিএস এর প্রিভিয়াস ইয়ারে যত রকমের প্রশ্ন এসছে, সব প্রশ্নগুলো আমি তোমাদের ক্লাস করাবো। ক্লাস করানোর পর সেই পিডিএফগুলো তোমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে আপলোড করা হবে, ঠিক আছে? এইভাবে যখন ক্লাস কমপ্লিট হয়ে যাবে, তখন পুরো পিডিএফটা তোমাদের দেওয়া হবে। আর সঙ্গে তোমরা প্রত্যেক মাসের 2023 এবং 2024 সালের কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। তো এই পেড গ্রুপে যদি জয়েন হতে চাও, তাহলে জয়েন করো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো 7001501393। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমি জয়েন করিয়ে দেবো। ফি পেমেন্ট করতে হবে 249 টাকা। চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখবো। আজকের আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, পলাশির যুদ্ধের পর কাকে বাংলার নবাব করা হয়েছিল? পলাশির যুদ্ধের পর কাকে বাংলার নবাব করা হয়েছিল? ঠিক আছে, চলো এটার কি উত্তর বলে দিতে হবে? এই প্রশ্নের উত্তর আশা করি কাউকে বলে দিতে হবে না। আশা করি প্রত্যেকেই উত্তরটা তোমরা পারবে, ঠিক আছে? তাই এই উত্তরটা আমি কমেন্টে তোমাদের কাছে আশা করব। প্রত্যেকে কমেন্ট করে এর উত্তর তোমরা বলে দিও। চলো ডিটেলসটা আমরা একটু দেখে নিই। পলাশির যুদ্ধ কবে হয়েছিল? 1757 সালে পলাশির যুদ্ধ হচ্ছে। কার কার মধ্যে হচ্ছে? ইংরেজদের তরফ থেকে ছিল লর্ড ক্লাইভ, সেই সময় বাংলার গভর্নর ছিল সেই লর্ড ক্লাইভ, এবং বাংলার নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। এই দুজনের মধ্যে পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালে, ঠিক আছে? তো পলাশির যুদ্ধের পর বাংলার নবাব, পলাশির যুদ্ধে তো সিরাজউদ্দৌলা নিহত হচ্ছেন, তো তারপর কে বাংলার নবাব হচ্ছে সেটা তোমরা কমেন্টে জানাবে। চলো নেক্সট প্রশ্নে চলে যাবো। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করবে, তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে অবশ্যই প্রত্যেকে শেয়ার করবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, কুর্গের কোডভা সম্প্রদায় ড্যাশ উৎসবের সময় অস্ত্রের পূজা। কোডভা সম্প্রদায় কোথাকার? কুর্গে একটা জায়গা আছে, অনেকেই জানবে, আবার যদি না জানো বলে দিচ্ছি। কুর্গ হচ্ছে কর্ণাটকের একটা জায়গার নাম কুর্গ। এই কুর্গের একটা সম্প্রদায় আছে, কোডভা সম্প্রদায় বা কোভাডা। এটার নাম হচ্ছে কোভাডা বা কোভডা, বিভিন্ন জায়গায় লেখা থাকে। এই সম্প্রদায় ড্যাশ উৎসবের সময় অস্ত্রের পূজা করে। এটা হচ্ছে কাইল পদ নামক একটা উৎসব আছে, এরকম স্পেলিংটা কাইল পদ। এই উৎসবের সময় তারা কি করে? অস্ত্রের পূজা করে। তো এটা, এই সম্প্রদায় কোন রাজ্যে বসবাস করে যদি প্রশ্ন থাকে, তখন কি বলবে? এরা কর্ণাটক রাজ্যে বসবাস করে। নেক্সট হচ্ছে 3 নাম্বার, দেখো সূর্যালোক কয়টি রং নিয়ে গঠিত? কতগুলো রং নিয়ে সূর্যালোক গঠিত? সূর্যের থেকে যে আলো আসে, সেই আলোর মধ্যে 7টি রঙের সমাহার থাকে, 7টি রঙের মিশ্রণ। এটা আমরা বেনিয়া সহকলা বলে থাকি। বেনিয়া সহকলা বা বেগুনি, এগুলো তোমরা জানো, এটা বলার দরকার নেই। বেনিয়া সহকলা, ঠিক আছে, বা ভিবগিওর যাকে বলা। কতগুলো রং? 7টা বর্ণ থাকে। নেক্সট হচ্ছে, কামাখ্যা মন্দির ড্যাশে অবস্থিত? এই কামাখ্যা মন্দির মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এসএসসির একটা ফেভারিট প্রশ্ন। কামাখ্যা মন্দির সম্পর্কে প্রশ্ন দেই। কামাখ্যা মন্দির কোথায় অবস্থিত? গুয়াহাটি, আসামের গুয়াহাটিতে অবস্থিত কামাখ্যা মন্দির, ঠিক আছে? একটা মেলা প্রশ্ন আসে এখান থেকে, যে আম্বুবাচি মেলা, মেলার নাম কি? আম্বুবাচি মেলা। আম্বুবাচি মেলা কোথায় পালিত হয়? তো আসামের এই গুয়াহাটিতেই আম্বুবাচি মেলাটা পালিত হয়, ঠিক আছে? নেক্সট দেখবো 5 নম্বর, পিতামাতাদের রক্ষণাবেক্ষণ এবং কল্যাণ এবং সিনিয়র সিটিজেন বিল 2007 দ্বারা নির্ধারিত পিতামাতার জন্য সন্তানদের দ্বারা প্রদেয় ড্যাশ এর মাসিক রক্ষণাবেক্ষণের পরিমাণ
পিতামাতা এবং সিনিয়র নাগরিকদের রক্ষণাবেক্ষণ এবং কল্যাণ বিল 2019 দ্বারা সরানো হয়েছে। দেখো, এর আগে একটা পিতামাতার রক্ষণাবেক্ষণের জন্য একটা বিল ছিল, যে বিলটাই বলা হতো যে পিতামাতাকে রক্ষণাবেক্ষণের জন্য 10,000 টাকা তার সন্তানদের দ্বারা প্রদান করতে হবে, ঠিক আছে। কিন্তু সেই বিলটাকে 2019-এ একটা নতুন বিল আনা হয়েছে এবং সেই বিলটাকে সরানো হয়েছে। তো আগের যে বিলটা ছিল 2007 সালের যে অ্যাক্ট ছিল, সেটাতে কি বলা হয়েছিল, 10,000 টাকা প্রদান করতে। এটা পুরনো প্রশ্ন, জেনে রাখা ভালো, ইম্পর্টেন্ট, আসতেও পারে পরীক্ষা। নেক্সট হচ্ছে 6, নিম্নলিখিত ধারণাগুলির মধ্যে কোনটি বোঝায় যে টেকসই উন্নয়নের অগ্রগতির ধারণাগুলির প্রতি একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি নেওয়া উচিত এবং সুস্থতার ও অর্থনৈতিক দিকগুলিকে সমান গুরুত্ব দেওয়া উচিত। দেখো, এগুলো হচ্ছে একটু বড় প্রশ্ন, বুঝতে সময় লাগবে, যদি পারো তো করবে, না হলে কিন্তু স্কিপ করে দেবে এই ধরনের প্রশ্ন। আর এই ধরনের প্রশ্ন একটা দুটো থাকবেই তোমাদের পরীক্ষা। এখন ব্যাপার হচ্ছে যে যখন তোমরা বাংলাতে যারা পরীক্ষা দেবে, ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেট করা থাকলেই প্রশ্নগুলো এইরকম ট্রান্সলেটে গন্ডগোল হবে। যদি তোমার জানা থাকে তো উত্তর করতে পারবে, না হলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। এখানে বলা হচ্ছে গ্রস ন্যাশনাল হ্যাপিনেস। কি গ্রস ন্যাশনাল হ্যাপিনেস? এই গ্রস ন্যাশনাল হ্যাপিনেস বা গ্রস ডোমেস্টিক হ্যাপিনেস বলা হয় একে। এটা কিন্তু ভারতে প্রচলিত নয়, এটা ভুটানের একটা বিষয়। ভুটানে 2008 সালে এই গ্রস ন্যাশনাল হ্যাপিনেস ব্যাপারটা চালু করা হয়েছিল, মানে সামগ্রিকভাবে দেশের নাগরিকরা কতটা খুশি সেটা পরিমাপ করার জন্য এটা করা হয়েছিল, ঠিক আছে। নেক্সট 7 নম্বর প্রশ্নে চলে যাব। আমাদের টেলিগ্রামে জয়েন না করে থাকলে ফ্রি টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে জয়েন করে যাও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। নিচের কোন বইটি রাজেন্দ্র প্রসাদের লেখা? ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ নিম্নের বইটি লিখেছেন, সেটা হচ্ছে ইন্ডিয়া ডিভাইডেড। কি নাম? ইন্ডিয়া ডিভাইডেড। নেক্সট 8 হচ্ছে নিচের কোন বইটি 1817 সালে একজন স্কটিশ অর্থনীতিবিদ জেমস মিল লিখেছেন? জেমস মিল একজন বিখ্যাত স্কটিশ অর্থনীতিবিদ ছিলেন। এই জেমস মিল ধ্রুপদী অর্থনীতির জনকও বলা হয়ে থাকে। আমরা তো জানি অর্থনীতির জনক হচ্ছেন অ্যাডাম স্মিথ, কিন্তু ধ্রুপদী অর্থনীতির জনক হওয়ার সময় জেমস মিলকেও বলা হয়। এই জেমস মিল ভারতে যে ইংরেজরা এসেছিল সে নিয়ে একটা বই লিখেছিল, বইটা হচ্ছে দ্য হিস্টোরি অফ ব্রিটিশ ইন ইন্ডিয়া, ঠিক আছে। 9 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি কর্তৃক প্রকাশিত মানব উন্নয়ন সূচক 2019-এ ভারতের র্যাঙ্ক। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি বা ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম কর্তৃক একটা মানব উন্নয়ন সূচক প্রকাশিত হয়েছে বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? এটা হচ্ছে 2019 সালের। তো 2019 সালের ভারতের র্যাঙ্ক কত ছিল সেটা আমার দরকার নেই, ঠিক আছে। দরকার আছে কি 2019-এরটা পড়ার পরীক্ষায় আসার কিন্তু চান্সটা কম। তাহলে এখন যেটা চান্স আছে, এখন পরীক্ষায় কি আসতে পারে? পরীক্ষায় বলবে যে 2023 সাল কত বা 2022 সাল কত, এগুলো কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। তো দেখো 2022-23 সাল, 2024 সালের তো এখনো আসেনি, 2022-23 সালের কিন্তু এসেছে। 2022-23 সালে এটা ভারতের র্যাঙ্ক হচ্ছে কত? 134। 2022-23 সালে ভারতের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের র্যাঙ্ক হচ্ছে 134। নেক্সট দেখবো, দেখো স্বদেশী আন্দোলন দ্বারা অনুপ্রাণিত ড্যাশ ভারত মাতার তার বিখ্যাত ছবি এঁকেছেন এবং তাকে একজন তপস্বী ব্যক্তিত্ব হিসেবে চিত্রিত করেছেন। দেখো এই প্রশ্নটা কেমন ঘুরিয়ে দিয়েছে, সোজাসুজি বললেই পারতো, যে ভারত মাতার ছবিটা কে বিখ্যাত, ভারত মাতার ছবি কে চিত্র অঙ্কন করেছেন, কিন্তু এটা হচ্ছে এসএসসি ধর্ম, তারা ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দেয়। এটা কে লিখেছেন আমরা প্রত্যেকেই জানি, অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতার চিত্রটা অঙ্কন করেছেন। নেক্সট দেখবো হাফিজ বা হাফেজ একজন ড্যাশ শতাব্দীর কবি যার কবিতার সংকলন দিওয়ান বা দিওয়ানি হাফিজ নামে পরিচিত। হাফিজ বা হাফেজ যাই হোক না কেন, এই হাফিজ ছিল একজন কবি, কত শতকের? 1400 শতকের একজন কবি ছিল, ফার্সি কবি, ঠিক আছে, সুলতান যুগের একজন ফার্সি কবি দিওয়ানি হাফিজ। এই লোকটার নাম ছিল কি? হাফেজ। তাহলে কত শতক? 14তম শতক। 12 নম্বর প্রশ্নটা দেখবো আমরা কি আছে, নিচের কোন রোগ দূষিত জল খাওয়ার ফলে হয় না? এই লাস্টে নাটা কিন্তু মাঝে মধ্যেই গড়বড় করে, কারণ লাস্টে না থাকলে ভালো করে দেখে উত্তরটা করবে। টাইফয়েড জল দূষণের ফলেই হয়ে থাকে, কলেরা জল দূষণের ফলে, মেনিনজাইটিসটাও জল দূষণের ফলে। তাহলে জলের দূষণের ফলে যেটা হয় না সেটা হচ্ছে জলাতঙ্ক, এটা হচ্ছে রেবিজ।
রেবিস যাকে বলা হয়, যদি কোনো প্রাণীর মধ্যে বিশেষ করে 99% ধরা হয় যদি কুকুরের মধ্যে রেবিস থাকে, সেই রেবিস কুকুর যদি মানুষকে কামড়ায় বা মানুষের জিভের বা চোখের বা ক্ষত অংশে মানুষের কাটা অংশের কাছে যদি সংস্পর্শে আসে, তখন সেই মানুষের রেবিস হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, এটাকে বলা হয় জলাতঙ্ক রোগ। 13 নম্বর হচ্ছে প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি টেস্ট ওপেনার হিসাবে তার প্রথম ম্যাচে জোড়া সেঞ্চুরি করেছেন, কে? শিখর ধাওয়ান। উত্তর হবে শিখর ধাওয়ান। খুব ভালো প্লেয়ার, আমার খুব পছন্দের প্লেয়ার, কিন্তু শিখর ধাওয়ানকে ওয়ানডে ম্যাচে এবারে চান্স দেওয়া হয়নি, খুব খারাপ হয়েছে আমার জন্য। আমরা কি আশা মনে করে জানি না, এবার যেমন T20 ওয়ার্ল্ড কাপ হচ্ছে সেখানেও চান্স দেওয়া উচিত শিখর ধাওয়ান। শিখর ধাওয়ান মানে ভারতীয় ক্রিকেটার যিনি টেস্ট ওপেনার হিসেবে প্রথম ম্যাচে জোড়া সেঞ্চুরি করেছে। ঠিক আছে, না এটা তো একটু শিখর ধাওয়ান কোনখানে উত্তর হবে জানো? এটা হবে প্রথম ম্যাচে রোহিত শর্মা। ঠিক আছে, এটা কিন্তু রোহিত শর্মা উত্তর হবে। শিখর ধাওয়ান উত্তরটা হবে কোথায়? শিখর ধাওয়ান হচ্ছে আইপিএল এ পর দুটি ম্যাচে, আইপিএল এর পর দুটি ম্যাচে 100 করে রান করেছে, পর দুটি ম্যাচে 100 করেছে আইপিএল। এটা হচ্ছে শিখর ধাওয়ান। কিন্তু এখানে বলেছে টেস্ট খেলাতে ওপেনার হিসেবে প্রথম ম্যাচে এই 200, এটাকে করেছে রোহিত শর্মা। ঠিক আছে, রোহিত শর্মা উত্তর হবে। নেক্সট দেখবো জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড সমান জিঙ্ক সালফেট প্লাস ড্যাশ। বিক্রিয়াটা করেই দেখে নাও একবার। জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিডের যদি আমরা বিক্রিয়া করাই তাহলে এটা হচ্ছে একটা প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে হবে জিঙ্ক সালফেট, হবে জিঙ্ক সালফেট বলেই দিয়েছে, জিঙ্ক সালফেট প্লাস H2। ঠিক আছে, সব বিক্রিয়া কিন্তু এরকম হয় না, এটা কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া, জন্য একটা প্রতিস্থাপিত হয়ে আরেক দিকে হচ্ছে। ZnSO4 প্লাস H2। হাইড্রোজেন উৎপন্ন করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এটা, তাহলে এখানে কি হবে? হাইড্রোজেন প্লাস জিঙ্ক সালফেট। নেক্সট দেখো 15, নিচের মধ্যে কে একজন পেশাদার ফুটবল খেলোয়াড়? তোমরা যদি ফুটবল খেলো বা ফুটবল দেখো, যদি ইন্টারন্যাশনাল ফুটবলের যদি খবর রাখো তাহলে পারবে অবশ্যই। সাদিও মানে, সাদিও মানে একজন বিখ্যাত ফুটবল প্লেয়ার। কোন দেশের? সাদিও মানে হচ্ছে সেনেগালের একজন বিখ্যাত ফুটবল প্লেয়ার। 16 হচ্ছে নিচের কোনটি প্রাকৃতিক অ্যাসিড ব্যাস নির্দেশক নয়? অ্যাসিড ব্যাস বলতে কি? অ্যাসিড ক্ষার নির্দেশক। কিছু কিছু নির্দেশক থাকে যেগুলো কি করে যদি অ্যাসিড বা ক্ষার নাকি সেটা কিন্তু পরীক্ষা করা যায় তার মধ্যে। তো জেরানিয়াম ফুল এটা হচ্ছে অ্যাসিড ব্যাস নির্দেশক, লাল বাঁধাকপির পাতা এটাও নির্দেশক, থাইম পাতা এটাও নির্দেশক, কিন্তু পিটুনিয়া ফুল এটা কিন্তু অ্যাসিড ব্যাস নির্দেশক। কি রকম নির্দেশ করো? ধরো অ্যাসিডের ওপরে সেই যদি মানে এই ধরো জেরোনিয়াম ফুলের ওপর যদি অ্যাসিড ফেলে দেওয়া হয় তাহলে তার রংটা যেমন চেঞ্জ হবে, তার উপরে ব্যাস বা ক্ষার ফেলে দিলে সেই রংটা অন্যভাবে চেঞ্জ হবে। এইভাবে কিন্তু নির্দেশ করা হয় যে কোনো একটা কোনটা অ্যাসিড কোনটা ক্ষার। ঠিক আছে, এই পিটুনিয়া ফুলটা কিন্তু নির্দেশক নয়। পশ্চিমবঙ্গের বক্সা টাইগার রিজার্ভ কোন কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে? ক্লাস তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে, সাজেস্ট করবে যে কিভাবে ক্লাস আরও ভালো করা যায়। অবশ্যই তোমাদের সাজেশন আমার জন্য খুবই দরকার, আর মানে কি করালে তোমাদের আরও ভালো হবে অবশ্যই তোমরা বলো। পশ্চিমবঙ্গের বক্সা টাইগার রিজার্ভ কোন কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে? পশ্চিমবঙ্গে বক্সাতে টাইগার রিজার্ভ আছে, সেটা হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ হচ্ছে ডলোমাইট খনি। এখানে কি আছে? ডলোমাইট খনি। ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এসএসসির জন্য আর পিএসসির পরীক্ষার জন্য। 18 হচ্ছে নবাবের ভুল শাসন এর অজুহাতে ব্রিটিশরা নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি দখল করেছে? দেখো, ব্রিটিশরা বিভিন্নভাবে ভারতের রাজ্যগুলো দখল করেছে, যেমন ডক্ট্রিন অফ লেফস বা তার মাধ্যমে, সত্য বিলোপ নীতির মাধ্যমে বিভিন্নভাবে দখল করেছে। তো আরেকটা দখল করার উপায় কি ছিল? নবাবের ভুল শাসন। যদি কোনো রাজ্যকে কোনোভাবেই নেওয়া যাচ্ছে না তখন কি বলেছে যে এই নবাব কিন্তু ঠিকঠাক শাসন করতে পারছে না, তাহলে সেই রাজ্যটাকে আমরাকে দিয়ে দাও। ঠিক আছে, তো এইভাবে নিয়েছিল কাকে? অবাধ রাজ্য। বর্তমানে অযোধ্যা যে জায়গাটাতে আছে সেটাই কিন্তু আগে ছিল অবাধ। 19 দেখো, ভারতীয় রিজার্ভ ব্যাংক সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটা ঠিক, কোনটি ভুল বলেছে? দেখো, আমি নিজেই ভুল পড়ছি, তাহলে তোমরা তো ভুল পড়বেই। কোনটি ভুল বলেছে? ঠিক নয়। কি বলছে?
1931 সালে ভারতীয় কেন্দ্রীয় ব্যাংকিং তদন্ত কমিটি ভারতের জন্য কেন্দ্রীয় ব্যাংক হিসাবে রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠার বিষয়টি পুনরুজ্জীবিত করেছিল, একদমই ঠিক আছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 1935 সালে কাজ শুরু করে, একদমই ঠিক আছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক আইন 1934 সালে পরিণত হয়, এটাও ঠিক আছে। তাহলে ভুল কোনটা আছে? এই যে এটা ভুল আছে। 1929 সালে হিল্টন ইয়াং কমিশন ভারতীয় রিজার্ভ ব্যাংক নামে একটি কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠার সুপারিশ, এটা কিন্তু ভুল। ভারতীয় রিজার্ভ ব্যাংক 1934 সালে আইন আসছে, 1935 সালে কাজ শুরু হচ্ছে, 1949 সালে জাতীয়করণ। নেক্সট দেখো 20 নাম্বার কি আছে, কোম্পানি আইন। কোম্পানি আইন 2013 অনুসারে, 2013 সালের একটা কোম্পানি আইন ছিল, সেই আইন অনুসারে একটি কোম্পানির দ্বারা ঘোষিত লভ্যাংশ, মানে কোনো কোম্পানি ঘোষণা করে দিল যে আমার এতটা লাভ হয়েছে, এটা কোম্পানি ঘোষণা করলো যে তার এতটা লাভ হয়েছে, ঠিক আছে। এখন হচ্ছে গিয়ে তোমাদের, কিন্তু ঘোষণার তারিখ থেকে ড্যাশ দিনের মধ্যে পরিশোধ করা বা দাবি করা হয়নি তা আনপেড ডিভিডেন্ড অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হবে। এই ধরনের লভ্যাংশ যদি পেড করা না হয়ে থাকে বা আনপেড থেকে যায়, আনপেড ডিভিডেন্ড হিসেবে থেকে যায় অ্যাকাউন্টে, তাহলে সেটাকে 60 দিনের মধ্যে আনপেড ডিভিডেন্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। এটা ইকোনমিক্সের স্টুডেন্ট বলে খুব ভালো, তোমরা বুঝতে পারবে ব্যাপারটা। আর যদি না হয় তো অনেকেই বুঝতে অসুবিধা হবে, তো এই ধরনের প্রশ্ন না পারলে কিন্তু স্কিপ করবে। 25টা প্রশ্নের মধ্যে 2-3টা প্রশ্ন এমন থাকবে যেগুলো কিন্তু উত্তর 99.9% স্টুডেন্ট সেগুলোর উত্তর করতে পারবে না। 21 হচ্ছে নিচের কোনটি তুষারপুষ্ট নদী? তুষারপুষ্ট নদী নিম্নের কোনটি? অর্থাৎ বর্ষার জলে পুষ্ট। কোন নদীটা বর্ষার জলে পুষ্ট? যমুনা, গোদাবরী, কাবেরী, নর্মদা। দেখো গোদাবরী, কাবেরী, নর্মদা এগুলো হচ্ছে বর্ষার জলে পুষ্ট, সরি তুষারের জলে, তুষার থেকে উৎপত্তি লাভ করেছে। কিন্তু এই যমুনা যে নদীটা আছে এটা হচ্ছে একটা গঙ্গার উপনদী, ঠিক আছে, তাহলে এটা তুষারপুষ্ট নদী নয়। অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। কারেক্ট আনসার কি হবে? যমুনা, ঠিক আছে। 22 প্রশ্ন দেখবো আমরা। 1859 সালে কলকাতায় প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়েছিল? কলকাতায় প্রথম পাটকল স্থাপিত হয়েছিল রিষড়া হবে, এটা রিষা নয়, এটা হচ্ছে রিষড়া। কলকাতায় প্রথম পাটকল হচ্ছে কোথায়? রিষড়াতে। 23 নাম্বার দেখবো আমরা। নিচের কোন আইনটি 1878 সালে ব্রিটিশ ভারতে প্রণীত হয়েছিল? ব্রিটিশ ভারতে প্রণীত হয়েছিল নিম্নের কোন আইনটি? ভারতীয় চুক্তি আইন 1878 সাল দেখলেই তোমাদের মনে পড়া উচিত যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, সেই আইনটা 1878 সালে প্রণীত হয়েছিল। এটা ভারতীয় যে প্রেস বা ভারতীয় যে সাংবাদিকতা, ভারতীয় লেখক তাদের মুখ বন্ধ করার জন্য এই আইন পাস করেছিল, বা স্বদেশী ভাষায় সংবাদপত্র প্রকাশ করা যাবে না, এই ধরনের এটা একটা আইন ছিল 1878। 24 হচ্ছে নিচের কোন বিবৃতিটি ভুল? খাঁটি ধাতুগুলোর একটি উজ্জ্বল পৃষ্ঠ থাকে, এটা তো হেভি ঠিক আছে। ধাতু হলো উত্তাপের উত্তম পরিবাহক, এটাও হেভি ঠিক আছে। ধাতু হলো উত্তাপের উত্তম পরিবাহক। ধাতু উচ্চ গলনাঙ্ক আছে, এটাও একদমই ঠিক। তাহলে ভুল কোনটা? সীসা এবং পারদ তাপের সর্বোত্তম পরিবাহী, এটা কিন্তু কারেক্ট আনসার। তাহলে ভুলটাই তো বুঝতে বলছে, 4 কারেক্ট আনসার। 5 দেখো, ড্যাশ অরুণাচল প্রদেশের গালো উপজাতির একটি উৎসব প্রতি বছর এপ্রিল মাসে পালিত হয়। অরুণাচল প্রদেশের গালো উপজাতির একটা উৎসব নাম হচ্ছে কি? মোপিন হবে উত্তর। মোপিন, এটা এসএসসির খুব পছন্দের একটা প্রশ্ন। মোপিন হচ্ছে গালো উপজাতির একটি উৎসব অরুণাচল প্রদেশের রাজধানীর নাম কি? ইটানগর। মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। 25টা প্রশ্ন শেষ হয়ে গেল। শেয়ার করো প্লিজ, শেয়ার করো, আর কয়েকদিন পরই তোমাদের কিন্তু আসবে, ঠিক আছে। থ্যাংক ইউ, ভালো থেকো, শেয়ার করো।